কথা বলেছেন, জি থিসিস জি এর কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টিথিসিসের যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। জি কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল, শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যেই ক্যারেক্টার গুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি না ৭ই মানে মার্চের যে ভাষণটা জনাব ছিল, হাসনাত আব্দুল্লাহ ৭ই আমি মার্চের আপনাকে ভাষণটা কি একটু জনাব মুক্তিযুদ্ধের হাসনাত ভাষণ ছিল? আব্দুল্লাহ আমি আপনাকে একটু অনুরোধ স্বাধীনতার করতে ভাষণ পারি ছিল? যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদকে অস্বীকার করা ছিল? তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন ৭৫ থেকে ৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের, যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, রাইট, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। সেই আইন তার মানে পাল্টান, সেই আমরা যে আইন পাল্টান, পরিশুদ্ধ আওয়ামী সেই লীগের আইন যে পাল্টান ধরনটা ৭ই মার্চ। বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, রাইট, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। ওকে। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোনো, এটার অবজেক্টিভ অ্যানালিসিস। বিরোধী আন্দোলন করে আসছে, এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে। এখন ভারত থেকে কোটি কোটি ডিম আনা হচ্ছে, কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, ইলিশ পাঠানো হচ্ছে। এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয়, না কি? জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? দেখুন, এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী প্রিজম দিয়ে দেখেছে। মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে। এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে, বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ। এখন এই জায়গায় পণ্য ডাকের, তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই, সেটা তাৎপর্য একটা ছিল। দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, কমার্শিয়াল সম্পর্কের একটা দিক, কালচারাল সম্পর্কের একটা দিক। এখন ভারতের সাথে আমাদের যে অস্বস্তির জায়গাটা, অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে। ১ নম্বর বিষয় হচ্ছে, ভারত সব সময় মনে করে, যেমন রাশা যে কাজটা করে, রাশা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে, রাশা মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে, রাশার এটা একটা মেসায়া কমপ্লেক্স, যে আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব। ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইরা রয়েছে, তাদেরকে সবকিছুতে ব্লাইন্ডলি তাদেরকে শেল্টার দেওয়া, এটা তাদের কাজ। এখন সেটা করতে গিয়ে হিন্দুদের অবস্থান বাংলাদেশে খুব সংকটাপন্ন একটা অবস্থা। ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা পোর্ট্রে করার দায়িত্ব, সেটা ২ ধাপ এগিয়ে গিয়ে ভারত এই কাজটা সবসময় করে থাকে। এই কাজটার কারণে কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি 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 বলছেন যে ভারত ২ ধাপ এগিয়ে গিয়ে যেটা করে, আমি যদি ২ ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে, আমি আপনার এগুলি মুখস্থ, আপনি বিভিন্ন জায়গায় বলেন, আমি আর বারবার করে বলছি না। সেই মানে গত ৭-৮ বছরের মধ্যে রামু থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা, এই বছরও নানা ধরনের ঘটনা, আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার। মানে ব্যাপারটা যদি এরকম হইতো, তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো, ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল, কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফারার জমি জমার দিক দিয়ে নানাভাবে। দেখেন না, আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারের, সেটা আপনি অ্যাকনোলেজ করছেন, কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে, একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি, আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি নিয়ে সংখ্যালঘুরা ভয়ে থাকে। আর যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে, তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে, তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে। খালেদ ভাই, আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা হয়। আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি কাইন্ডলি প্লিজ। দেখেন, আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সবসময়, এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে, মিডিয়া এখানে ফেলিং করেছে, যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। এখন আপনি বাংলাদেশে
ভারতের যেই এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন? অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি। আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে, মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি, আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দিব। এখন খালিদ ভাই, আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে, এই বক্তব্যগুলা কিন্তু গত 16 বছরে ওইভাবে আসে নাই। সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু। এখন কিন্তু হাসান সরি, আবারও আপনার বাক্য শেষ করার আগে আমি একটু বলি, হাসান আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই? আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন। তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে। কিন্তু যেটি আওয়ামী লীগের ন্যারেটিভ, আমি আপনার সাথে একমত, ডক্টর রহমান এটা আরো ভালো বলতো, আওয়ামী লীগের যেটি ন্যারেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা, যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা, সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে। সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি। এই ব্যাপারটি কি আপনি আসলে অ্যাকনলেজ করেন কিনা? দেখেন, আপনি যেভাবে রানা দাশগুপ্তের কথাটা বললেন, ঠিক একইভাবে মোমেন সাহেব কিন্তু হচ্ছে ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন, আমরা হচ্ছে আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শেল্টারটা, সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফগার্ড হিসেবে আমরা ভূমিকা পালন করব। এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে, এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল ইয়া থাকবে, মানে ইনফ্লুয়েন্স থাকবে, সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে। এখন আপনার যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আসে, তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল, আসলে কি মানুষ এই 16 বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকেড ডিসিশন ছিল, যত ইলিগ্যাল ডিসিশন ছিল, সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেইকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে, স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি। এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো রাইট, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটাকে বলছেন সেদিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা, কি মনে হয়? দেখেন, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে, আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি, উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে। এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক? আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক, আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি, এগুলা কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে, এটা কিন্তু হেল্প না, এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে। সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টারডিপেন্ডেন্সি গুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত।